কে পুরো দিনটা মাম ম্যানেজ করে দিল, অতটুকু মেয়ে। তো তোমাদের তো বলছিলাম আমি মায়ের শরীরটা বেশ খারাপ। এবার বাপি তাই অফিস থেকে ফিরে মাকে নিয়ে গেছে একটু ডাক্তার দেখাতে, যে শরীরটা এত খারাপ লাগছে, উইক লাগছে প্রচণ্ড। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমস লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আর দেখতেই পাচ্ছ কিরকম বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টি হয়েও কি গরমটা কমবে, এটাই হচ্ছে আসল কথা। বোন তো স্কুলে চলে গেছে, বাপিও বাপির মতো বেরিয়ে গেছে। বাপি বেরোনোর বেশ কিছুক্ষণ পরে বৃষ্টিটা নামলো, মারাত্মক বৃষ্টি হচ্ছে। আর আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, কিন্তু আমার মামার ছাদে যেতেই দেয় না বৃষ্টি হলে, যেহেতু সাইনাস আছে। কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে যাই, সেটা কেউ জানে না। জানে না বলতে ভিজে আসি, তারপরে বুঝতে পারে। তোমরা যেমন জানো মায়ের শরীরটা তো এখন খুব খারাপ, বেশ কটা দিন ধরে খারাপ যাচ্ছে। এবার এখন উঠতে পারবে কিনা সেটা হচ্ছে কথা, কারণ রান্না করার জন্য উঠতে চাইছিল কিন্তু শরীর দিচ্ছে না, দেখেই বোঝা যাচ্ছে। তো দেখি কি করা যায়, মা উঠবে না আমি করব সেটা একটু দেখতে হবে। বাপি তো সবে বেরোলো, একটু পরেই এগুলো দেখবো, কারণ বাপি সকালে বেরোনোর সময় খাবার কিনেই এনেছিলাম আজকে। মা উঠেছে, বাপি উঠেছে, সবাই একটু দেরি করেই উঠেছে, কারণ বোনকে স্কুলে পাঠিয়ে তারপর ওরা একটু শুয়ে পড়েছিল, কারণ যেহেতু অতটা ভোরবেলা উঠতে হয় তো তাই জন্য। তো সেই জন্য আমি নিয়ে এসেছিলাম খাবার, আমারও বানানো হয়নি পরীক্ষা যেহেতু সামনে, তো সেই জন্য নিয়ে এসেছিলাম। এবার দেখি কি করব, সঙ্গে থাকো। তো মা তো সেই সময় শুয়েছিল বললামই, তো শুয়ে ঘুমাচ্ছিল, একটু ঘুমিয়েই পড়েছিল। প্রথমে শুয়েছিল, তারপরে ঘুমিয়েই পড়েছিল। এখন প্রায় মিঠিকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আমি আমার মতো বসার ঘরে একা বসে পড়ছিলাম, মা ঘুমাচ্ছিল, মাকে ডাকিও নি ইচ্ছা করে, যেহেতু শরীরটা ভালো নেই। তো এখন যাবো মিঠিকে আনতে, কিন্তু তার আগে আমি ভাবলাম যে পড়ছি যখন, একটু পরে উঠে রান্নাটা আমিই করবো, মাকে আজকে আর করতে দেবো না। সেই জন্য এই দেখো ব্লিঙ্কিট থেকে আমি ডিম আনিয়ে রেখেছি, দুটো নিয়ে প্যাকেট রেখে দিয়েছি একবারে কিনে, যে পরে আবার যদি লাগে। তো ব্লিঙ্কিট থেকে কিনে নিয়েছি। আর ভাবছি ডিম ভাতই করবো, ডিমের ঝোল আর ভাতই বানাবো। বৃষ্টি এখনও পড়ছে বাইরে, মাঝে মাঝে থেমে যাচ্ছে আর পড়ছে। তো এখন যাই, মিঠিকে আগে নিয়ে আসি, তারপরে এসে রান্না করে স্নান করে পুজো দিতে যাবো। মিঠিকে নিয়ে তো চলে এসেছি, আর এই যে ডিমটা সেদ্ধ করে রেখেছি, আর এখানে এই যে ভাত বসাবো, এর মধ্যে চাল নেবো, কালকের একটু রয়ে গেছে সেটার মধ্যেই নিয়ে নেবো। আর এই ডিম সেদ্ধ হয়ে গেছে, একেবারে দুবেলার করে রাখবো, তাই এতগুলো করে নিলাম। এবার এই ডিমগুলোকে ছাড়িয়ে তারপরে রান্না বসাবো। তাহলে এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে এদিকে একটু বাসন জমে গেছে, সেগুলো করে ধোবো, ধুয়ে তারপরে স্নান পুজো করে আবার ফেরত আসছি। আমি রান্না চাপিয়ে দিয়েছি, ডিমগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে একটু ভেজে নিচ্ছি, একটা ডিম একটু ছাড়াতে গিয়ে এরকম হয়ে গেছে। আর এই যে এগুলো কেটে রেখে দিয়েছি, আর এখানে মশলা বেটে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এখন এই রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেবো, কিন্তু প্রায় অনেক বেলা হয়ে গেছে। বোনের স্নান হয়ে গেছে, এরপর আমি স্নান করব পুজো করে, তাই আবার ফেরত আসছি। এই যে মিঠি স্কুল থেকে চলে এসে স্নান করে নিয়েছে, আমার রান্নাও কমপ্লিট, স্নান পুজো হয়ে গেছে। আর কি কি রান্না করেছি দেখাচ্ছি। এই যে ডাল, পাঁপড় ভাজা, ভাত তো দেখতেই পাচ্ছ, এই যে, আর এটা হচ্ছে ডিম কষা। মিঠি তোকে ডিম দেবো না, ঠিক আছে? আমি নিয়ে নেবো না, ডিম দেবোই না। আর মা শুয়ে আছে, মা বললো এখন খাবে না, সেই জন্য ওকেই খাওয়াবো। আমারও বেড়ে নিয়েছি, মা উঠলে মাকে দিয়ে দেবো। তো তোমাদের তো বলছিলাম আমি মায়ের শরীরটা বেশ খারাপ। এবার বাপি তাই অফিস থেকে ফিরে মাকে নিয়ে গেছে একটু ডাক্তার দেখাতে, যে শরীরটা এত খারাপ লাগছে, উইক লাগছে প্রচণ্ড। তো বাপি অফিস থেকে ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে গেছে আর কি, চা খেয়েই বেরিয়ে গেছে দুজনে। বোনের মতো আছে এখন। আর ওই ডাক্তারের কাছে নিয়ে গেছে, দেখা যাক ফিরে এলে বুঝতে পারবো কেন এত সমস্যা হচ্ছে। আসলে কিছু করার নেই, এটা মাঝে মাঝেই মায়ের হয়। তো দেখি ফিরে আসুক, তারপরে সমস্ত আপডেট তোমাদের দেব। আপাতত এখন আমরা দুই বোনে বাড়িতে একাই আছি, মিঠির মতো পাশের ঘরে আছে, আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। এবার এমন একটা সিচুয়েশান, মানে আমিও চাইছি সাথে একটু যেতে, যে মানে টেনশন তো হয় বাড়িতে থাকলেও, যেটা শুনবো গিয়ে কী হয়েছে পরীক্ষা কাল থেকে, মানে সব মিলে না একটা বাজে, পুরো বাজে একটা সিচুয়েশান, যে কাল থেকে আমার পরীক্ষা শুরু, তার মধ্যে মায়ের অসুস্থ, মাও অসুস্থ, আজকে ডাক্তারের কাছে যাওয়া, মানে সমস্ত কিছু না একটা এমন একটা বাজেভাবে হয়েছে। তো ফিরে আসুক, আমি তারপরে দেখি যে কি হয়। রাত্রে তো রান্না আমি করেই রেখেছি, বললাম দুপুরে দেখালামই,
তো সেটা নিয়ে মায়ের টেনশনও নেই, শুধু ভাত করা বাকি, সেটা আমি করেই নেব, অসুবিধা নেই। তো এখন যাই মিঠিকে একটু গিয়ে খাবার করে দিই, ও একটু খেয়ে নিক, সন্ধ্যা হয়ে গেছে তো একটু খেয়ে নিক, তারপরে নিজের মতো আমি পড়তে বসবো, কারণ পরীক্ষা কাল থেকে, আর ফার্স্ট ডেতেই আমার বায়োলজি আছে। তো মা বাপির মতো আসুক, ওদের মতো আসুক, আসার পরে সমস্ত কিছু আবার জানাচ্ছি, সঙ্গে থেকো। তো অনেকদিন বাদে তোমাদের সাথে ফিরে এলাম আবার। অ্যাকচুয়ালি মৌসুমীর শরীরটা খারাপ 2 দিন ধরে, তোমরা তো জানো। আজকে একটু ডাক্তারের কাছে গেছিলাম, আমাদের বাড়ির সামনে আইরিস আছে, তো জেনারেল ফিজিশিয়ান একজন দেখালাম, একটু অ্যান্টিবায়োটিক দিয়েছে, কেন কি এই জ্বরটা এখন সব ঘরেই হচ্ছে, সব মানে ছোটো বাচ্চাদের থেকে আরম্ভ করে বড়োদেরই। তো ভয়ের কিছু নেই, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আর মাম তো জানো তোমরা, আজকে সকাল থেকে সবই করছে, বাড়ির কাজ, ওর স্কুলের পরীক্ষাও আছে, এবার ঘরের কাজও সব করেছে। মানে এটা কি বলবো আর, মানে উপায় নেই, এখন মৌসুমি অসুস্থ হয়ে পড়েছে, আমারও অফিসের ও করছে, বাধ্য হয়ে করতে হচ্ছে ওকে। হ্যাঁ, তো আমি একটু তাড়াতাড়ি অফিস থেকে আজকে চলে এলাম, কেন কি দেখি ওকে যতটা একটু পড়ার সময়টা দেওয়া যায়, কারণ ও তো একা একা অনেকটাই করছে। আর মৌসুমি তো অসুস্থ, সেটা তো তোমরা জানো, এর জন্য সামনে ক্যামেরার সামনে খুব একটা আসতে পারছে না। হ্যাঁ, তো দেখা যাক, ওষুধ খাক রাত্রিবেলা, খাওয়া দাওয়ার পরে কি হয় দেখি। আমি ভাতটা বসিয়ে এসছি, হ্যাঁ ভাতটা হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে ফিরে আসছি। তো চলো এখন ভাতটা দেখি জ্বালি, কারণ মাম পড়ছে ওখানে, মামকে তো আর ডিস্টার্ব করা যাবে না, কারণ ওর পরীক্ষাটা দরকার, কারণ কি ওর পরীক্ষাটা হয়ে গেলে তখন হবে। তো শুয়েই ছিলাম, এই এখন একটু উঠে এলাম, রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে। তোমাদের দাদা ডাকলো যে খেতে হবে, তো খেয়ে ওষুধ খাবে, তো ওষুধ খেতে হবে, তার আগে অবশ্যই খেতে হবে, কারণ খুব উইক হয়ে গেছি। তো খাবার দাবার খাবো, সব গরম করেছে মাম, তো দুপুরে রান্না করেই রেখেছিল, তোমরা দেখেছো, ডাল, পাঁপড় ভাজা আর ডিম, তো রাত্রেও সেটাই রয়েছে, তো গরম করে রেখেছে তোমাদের দাদা এসে, এবার শুধু খাওয়া দাওয়ার পালা। তাই ভাবি আজকে পুরো দিনটা মাম ম্যানেজ করে দিল, অতটুকু মেয়ে পুরো সংসারটা সামলে দিল। ওর বাবা তো রাত্রেবেলা না, সন্ধ্যাবেলা, ধরো ওই কটা, 6:30, 6:45, 6:30, 6:45 ওর বাবা ঢুকলো, তারপরে এসে আমায় নিয়ে গেল, ডাক্তার দেখিয়ে আনলো। ততক্ষণে মাম পড়ছিল, যেহেতু কালকের পরীক্ষা, পাশে বোনকে নিয়ে বসেই পড়াচ্ছিল। আমি বলে গেছিলাম যে ওর দিকে অতটা খেয়াল দিতে হবে না, ও নিজে নিজে যা পড়বে হয়ে যাবে, কারণ মিঠির এক্সাম সেই সেপ্টেম্বরে। তাই বলেছিলাম যে তোকে বেশি বোনের দিকে দেখতে হবে না, ওর মতো যা পড়বে, তুই তোর পড়া করিস। তারপরে এলাম, এসে তো ডাক্তার, এমন কিছু ভয় না, কিন্তু কি বলতো, আমি তো খুব উইক, ওই দুর্বলতাটাই খুব কষ্ট হচ্ছে। আর ওই প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করছে না, কখনো বাড়ছে কখনো কমছে, ওটা একটু প্রবলেম করছে। অ্যান্টিবায়োটিক দিয়েছে, একটাই দিয়েছে, বেশি ওষুধ দেয়নি, কারণ আমাদের মতো পেশেন্টদের তো নেফ্রোলজিস্ট ছাড়া বেশি দেন না। আর প্যারাসিটামল, যেমন দেখো প্যারাসিটামল খেয়েছি, ঘাম দিচ্ছে, জ্বর ছাড়ছে। তো আমি মাঝে মাঝে ভাবি হয়তো অনেক কিছুই ব্যর্থতা থেকে গেল জীবনে, সেই জন্য নিশ্চয়ই কিছু করেছি, না হলে এই বয়সে এত পাপ কেন আসবে, না হলে শরীরে এত বড় রোগই বা কেন বাসা বাঁধবে। তবে পুণ্যও কিছু করেছি, সে পুণ্য যদি না করতাম তাহলে মাম মিঠির মতো মেয়ে মনে হয় পেতাম না জীবনে, নিশ্চয়ই কিছু পুণ্য ছিল। তাই মাম মিঠির মতো সন্তান, এত সুন্দর একটা সংসার, এটাও পেয়েছি, যারা প্রতি মুহূর্তে সাপোর্টিভ, প্রতি মুহূর্তে আমার সমস্ত কষ্টকে আমার পাশে থেকে লড়াই করছে ইকুয়ালি। আমি তো করছি, আমার তো সেটা ভবিতব্য, আমার শরীর, আমার লড়াই, এ তো থাকবেই, কিন্তু প্যারালালি আমার সংসারের প্রত্যেকে আমার সাথে লড়াই করছে। যাই হোক, আর এখন শুধু পরিবার বললে ভুল বলা হবে, প্রতি মুহূর্তে তোমাদের মতো বন্ধুদের পাশে পেয়েছি। শুয়ে শুয়ে আমি তোমাদের কমেন্টস পড়ছিলাম, ভীষণ ইন্সপায়ারিং। আমি জানি আমি রিপ্লাই দিতে পারছি না, হ্যাঁ ডেফিনেটলি লাইকটা অবশ্যই করছি, যাতে তোমরা বুঝতে পারো যে মৌসুমি মানে ইয়েগুলো করছে, মানে এই অবস্থায় প্রত্যেকে যে আমার জন্য প্রে করছো, তো এই 4 জন পরিবারের বাইরে যে আরও একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আমার জন্য প্রে করছে, এটাই অনেক। আর সাথে দিতে লিখেইছে যে তোমার পুরো নাম পাঠাও, আমি জিসাসের কাছে প্রে করব। কি জানো তো, যখন বেশি শরীর খারাপ হয়, তথাকথিত কাছের লোক বলতে আমরা জানি যাদেরকে দেখবে আনন্দ ফুর্তি সব কিছুতে খুঁজে পাওয়া যায়, অসুস্থতায় তাদেরকে কোথাও খুঁজে পাবে না।
তারা একবার ফোন করে জিজ্ঞাসাও করবে না শরীর ভালো আছে কিনা। অথচ যখন তুমি সুস্থ থাকবে, আনন্দ করতে, হাসতে, খেলতে, তখন তাদের মতো কাছের লোক আর পৃথিবীতে নেই। তারা ভীষণ কাছের লোক, ভীষণ কাছের লোক। কিন্তু যখন তুমি অসুস্থ হবে তখন একটা ফোন করেও খোঁজ নিয়ে দেখবে না যে তুমি সুস্থ আছো, আদতেও বেঁচে আছো না কি হয়েছে। তো এই তথাকথিত কাছের লোকেদের খোঁজ না থাকাই মাঝে মাঝে মনে হয় ভালো। আবার কিছু সময় ফর্মালিটিস বলেও তো কিছু থাকে, লৌকিকতার খাতিরেও রাখতে হয়। কিন্তু যখন খুব শরীর খারাপ হয়, উঠতে পারি না, খুব কষ্ট হয়, চোখ দিয়ে জল পড়ে, তখন মনে হয় তথাকথিত কাছের লোক না থাকাই ভালো, না থাকাই ভালো। কারণ বিপদে যাদেরকে বিন্দুমাত্র পাশে সান্ত্বনা দেওয়ার জন্য পাওয়া যায় না, সেরকম তথাকথিত কাছের লোক না থাকাই ভালো। যাই হোক, বাদ দাও এইসব কষ্টের কথা। এখন উঠবো, দেখি হাত ঠাত ধুই। মাম খাবারগুলো ঘরে নিয়ে গেছে। মিঠি বই গোছাচ্ছে বলে চুপ করে বসে আছি। ওর ব্যাগ গোছানো হয়ে গেলে আমি খেতে দেবো। মেয়েটা আর কত করবে বলো? ও সব গুছিয়ে নিয়ে যাচ্ছে, আমি শুধু বসে বসে একটু খেতে দেবো, নিজেও খাবো, খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো চলো, খুব ছোট্ট একটা ব্লগ হয়েছে, তবুও মামের পরীক্ষার মধ্যেও যে মাম ছোট করে হলে একটা ব্লগ করতে পেরেছে, এটাই অনেক। সবাইকে এটাই বলা, আর ব্লগটা বড় করলাম না। সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।